নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এবং তাদের যে নিয়ম বিধি সম্পূর্ণ সেটা বোধহয় একদম সাজিয়ে রাখার জন্য লাগু করা হয়েছে বিহারে। তা না হলে এই মুহূর্তে ইলেকশনের ঠিক প্রাককালে প্রচার করতে গিয়ে এনডিএ প্রার্থীরা যে সমস্ত ঘটনা ঘটাচ্ছেন সেটাকে দেখে এর থেকে বেশি তো আর কিছু বলা যায় না। তার কারণ লল্লন সিং এই মুহূর্তে কেন্দ্রীয় মন্ত্রী, তিনি সম্পূর্ণ ভালোভাবেই জানেন যে নির্বাচনী বিধি লাগু হওয়ার পর কি বলা যায় বা কি বলা যায় না, কিংবা রাজনীতির ক্ষেত্রেই সম্পূর্ণ কি বলা যায় বা কি বলাটা সমীচীন নয়। কিন্তু সরাসরি দাঁড়িয়ে তিনি এই মুহূর্তে আনন্দ সিং, যিনি জেডিইউ এর প্রার্থী এবং গ্রেপ্তার হয়ে গিয়েছেন হত্যার অভিযোগে নির্বাচন চলাকালীন, সেই খবর আপনাদেরকে জানিয়েছে। সেই আনন্দ সিং এর হয়ে প্রচার করতে গিয়ে যা সমস্ত কথাবার্তা বললেন তা শুনে তো সাধারণ মানুষের চক্ষু চরকগাছ শুধু নয়, ভয় ভীত সন্ত্রস্ত হয়ে থাকবেন তারা। তার কারণ তিনি বলছেন বিরোধী দলের একজন ভোটারও যেন বাড়ি থেকে বেরোতে না পারে, সেটাকে শিওর করতে হবে জেডিইউ এর নেতা কর্মীদের। এবং শুধু সেখানেই শেষ নয়, যদি তারা বাড়ি থেকে বেরোতে চায়, যদি দু একজন বাড়ি থেকে তারপরেও বেরোতে চায়, ভয়টাকে উপেক্ষা করে তারা যেন এইটা শেয়ার করে, অর্থাৎ জেডিইউ এর নেতা কর্মীরা যেন এটা শেয়ার করে যে তারা ভোটটা গিয়ে জেডিইউ কেই দিচ্ছে, অর্থাৎ জেডিইউ প্রার্থীকেই দিচ্ছে। অর্থাৎ এই ধরনের যে একদম ভয় দেখিয়ে ভোটটাকে কন্ট্রোল করা, তার থেকেও গুরুত্বপূর্ণ কথা বলেছেন লল্লন সিং। তিনি বলছেন যে প্রত্যেককে এই মুহূর্তে আনন্দ সিং হয়ে উঠতে হবে। আনন্দ সিং নেই তো কি হয়েছে, প্রত্যেক নেতা কর্মীদের বাহুবলী হয়ে উঠে আনন্দ সিংকে জিতিয়ে আনতে হবে এবং ভোটটাকে কন্ট্রোল করতে হবে। তার বিরুদ্ধে সম্পূর্ণ নাকি একটা সাজিশ রচা হয়েছে এবং অর্থাৎ তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। আনন্দ সিং আসলে কিচ্ছু করেননি, আনন্দ সিং এই ধরনের কোনো কাজই করতে পারে না, সেরকম কথা বলছেন লল্লন সিং। এবং সেটা নিয়েই কিন্তু এই মুহূর্তে রাজনীতির পারদ তুঙ্গে। আপনারা শুনুন লল্লন সিং কি বলছেন এবং তারপর আবার আসছে এই বিস্তারিত ব্যাখ্যা। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন, ভিডিও দেখুন শেষ অবধি স্কিপ না করে। শুনুন লল্লন সিং এর বক্তব্য। नेता हाथी तो चुनाव के दिन उनका घर से निकले मत ही हो, उनका घरे में बात कर दीजिए। आप बहुत अगर हाथ जोड़ तो कहीं हो कि तू चला हमने के साथ अपन वोट गिरावा और आके घर में इसलिए आज के सब लोग कमान संभाल और कमान संभाल के चुनाव में अब समय नहीं। আপনারা শুনলেন লল্লন সিং এর বক্তব্য এবং এই মুহূর্তে লল্লন সিং যে কথাটা বলছেন সেটা ভয় দেখানো ছাড়া আর কিচ্ছু নয়। লল্লন সিং শুধুমাত্র মানুষকে ভয় দেখিয়ে এই মুহূর্তে বাড়ি থেকে যাতে বিরোধী দলের কোনো ভোটার ভোট দিতে না যান সেই জায়গাটা এনশিওর করতে চাইছেন। এবং শুধু সেই জায়গাটা এনশিওর নয়, একদম প্রত্যেক নেতা কর্মীদেরকে বাহুবলী হয়ে উঠতে বলছেন, অর্থাৎ ভোটটাকে একদম জঙ্গল রাজে পরিণত করার কথাই কি তিনি বলছেন না, এই প্রশ্ন বিরোধীরা তুলছে। এবং গুরুত্বপূর্ণ বিষয় যেটা, দেশের প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী কিংবা বিভিন্ন সময় বহু বিজেপির নেতাদের আমরা বলতে শুনি যে আপনারা কোন সরকারকে ফেরাতে চাইছেন, আরজেডি সরকারকে। আরজেডি সরকার 1990 থেকে 2005 পর্যন্ত কি করেছিল মনে নেই? জঙ্গল রাজের সরকার চলতো। তাহলে জঙ্গল রাজের সরকার তখন যদি চলে, তাহলে এখন কি হচ্ছে দেশের প্রধানমন্ত্রীর উদ্দেশ্য? তো এই প্রশ্ন একদম সরাসরি বিহারের মানুষ তুলছে। গতকালই আপনাদেরকে দেখিয়েছিলাম লল্লন সিং এবং সম্রাট চৌধুরী আনন্দ সিং এর হয়ে যখন প্রচারে নেমেছেন, তখন এক যুবক কিভাবে তাদেরকে ধরেছেন এবং চোখা চোখা প্রশ্ন করছে যে টাকা যাচ্ছে কোথায়, আপনি যে এত টাকা পাচ্ছেন 5 বছরে 5টা বিধানসভায় খরচা করার জন্য, সেই টাকাগুলো যাচ্ছে কোথায়? আমরা তো কোনো ধরনের কোনো সুবিধা পাচ্ছি না। এইখানে এই যে মোকামাতে আপনারা এসছেন আনন্দ সিং এর হয়ে প্রচার করতে, সিবান জেলার একটা কনস্টিটিউয়েন্সি মোকামা, সেখানে আনন্দ সিং দাঁড়িয়েছেন জেডিইউ এর প্রার্থী, যাকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। সেখানে হসপিটাল নেই কেন, সেখানে রাস্তা নেই কেন, সরাসরি প্রশ্ন করছেন রাজ্যের ডেপুটি চিফ মিনিস্টার সম্রাট চৌধুরীকে। এবং সম্রাট চৌধুরী যেমন চুপ, সেই একই গাড়িতে ছিলেন লল্লন সিং। যে লল্লন সিং এত কথা এই মুহূর্তে আপনারা শুনলেন ভিডিওতে বলছেন, সেই লল্লন সিং সম্পূর্ণ কালকে মুখে কুলুপ এঁটেছিলেন সেই ভিডিওতে। সেই ভিডিওটুকুর অংশ আরেকবার দেখুন, তারপর আবার আসছে এই নিয়ে বিস্তারিত ব্যাখ্যায়। यहाँ का क्या समस्या का समाधान होगा कि नहीं सर? इतना क्या है, क्या व्यवस्था है वहाँ? व्यवस्था तो फिलहाल ललन बाबू के पास इतनी अच्छी पदवी है, 8700 करोड़ का बजट है इनके पास एक साल में, जो कि 40,000 करोड़ का होता है 5 साल में। क्या उसका क्या कर रहे हैं? उस पैसे का कहाँ जा रही है वो धनराशि? 5 विधानसभा है, कोई जवाब नहीं। कोई जवाब दीजिए, हम लोग भी वोट करते हैं। ये मोकामा के साथ इतना सौतेला व्यवहार क्यों? जवाब दीजिए।
14 तारीख को बात नहीं है। यही होता है, सवाल करने पर यही होता है यहाँ। আপনারা শুনলেন সেই বক্তব্য, এবং যেখানে কিন্তু রীতিমতো লালন সিং কে দেখা গেল চুপ করে রয়েছেন, কিন্তু এই লালন সিং যখন জনসভায় বক্তব্য রাখছেন বলে দিচ্ছেন কি যে কোনোভাবেই কিন্তু কোনো বিরোধী ভোটার যেন ভোট দিতে না বেরোতে পারে, এবং ভোট দিতে গেলেও যেন তারা একদম সরাসরি জেডিইউ কে ভোটটা দেয়। এই লালন সিং আপনাদেরকে মনে করিয়ে দিই কয়েকদিন আগে কি বলেছিলেন। কয়েকদিন আগে বলেছিলেন তিনি জেডিইউ এর থেকে তিনি এমপি, জেডিইউ এর হয়ে তিনি একদম সরাসরি সাপোর্ট করছেন এনডিএ কে, অর্থাৎ 12 জন যে এমপি দিয়ে নীতিশ কুমার সাপোর্ট করছেন জেডিইউ এর পক্ষ থেকে, তার মধ্যে লালন সিং অন্যতম গুরুত্বপূর্ণ এবং তিনি কেন্দ্রীয় মন্ত্রী। সেই জায়গা থেকে লালন সিং কি বলেছিলেন আপনাদের একবার মনে করাই। সেই জায়গা থেকে লালন সিং বলছেন যে পরবর্তীতে নীতিশ কুমার কি রাজ্যের মুখ্যমন্ত্রী হবেন। তিনি বলছেন যে কখনো নয়, এরকম আমরা ভাবছি না, পরবর্তীতে ঠিক করা হবে, যে বিধায়ক দল ঠিক করবে যে রাজ্যের মুখ্যমন্ত্রী কে হবে। এই কথাটা কে বলেছিলেন? অমিত শাহ বলেছিলেন। অর্থাৎ আনন্দ সিং যিনি বাহুবলী, তার গুরু যদি হয়ে থাকেন লালন সিং, লালন সিং এর গুরু কিন্তু এই মুহূর্তে অমিত শাহ, এবং বিগ বসের কথাই বলছেন লালন সিং, এবং অনেকেই কিন্তু এই মুহূর্তে মনে করছেন যে রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রীর মুখ হিসেবে লালন সিং কে একদম প্রজেক্ট করা হবে না। তো অর্থাৎ এই মুহূর্তে বিহারের ক্ষেত্রে একদম একনাথ শিন্ডের ভূমিকাটা পালন করছেন না তো লালন সিং, ঠিক যেমন ভাবে একনাথ শিন্ডে উদ্ধব ঠাকরের দল থেকে বেরিয়ে এসে রাজ্যের মুখ্যমন্ত্রী হলেন, 2-3 বছর মুখ্যমন্ত্রীর পদটাকে খুব অনুভব করলেন, তার পরবর্তীতে তাকে সরে যেতে হলো উপমুখ্যমন্ত্রীর পদে, এবং সেইখানে দেবেন্দ্র ফডনবিস সরাসরি বিজেপির তরফ থেকে এসে মুখ্যমন্ত্রী হয়ে গেলেন। এই পদ্ধতিতে সম্পূর্ণ বিহারটাকে কন্ট্রোল করতে চাইছেন না তো অমিত শাহ, সেটাই কিন্তু অনেকে মনে করছেন, এবং সেখানে বিভীষণের কাজ করছেন লালন সিং। এবং এই জায়গা থেকে লালন সিং যে কথাগুলো বলছেন, তাদের বিরুদ্ধে কোনো ধরনের কোনো ব্যবস্থা কেন নিচ্ছেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া? ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এর আগেও ব্যবস্থা নেয়নি, যখন আনন্দ সিং বলেছিলেন যে দুলারচাঁদ যাদব তাকে হত্যা করার ক্ষেত্রে 50টা গাড়ি নিয়ে অভিযোগ উঠছে আপনার বিরুদ্ধে, আপনি নাকি গিয়েছিলেন প্রচার করতে। বলছে হ্যাঁ আমার কাছে আছে 50টা গাড়ি, আমি নিয়ে গিয়েছিলাম, কিন্তু যেখানে 3টের বেশি গাড়ি নিয়ে যাওয়া যায় না, সেটা আনন্দ সিং নিজেও জানেন, সেটা দুলারচাঁদ যাদব যিনি মারা গিয়েছেন তিনিও জানতেন, এবং অবশ্যই লালন সিং এর মতন নেতারা তারা তো জানেনি। এবং সেই লালন সিং কিভাবে জনসমক্ষে দাঁড়িয়ে এই ধরনের মানুষকে ভয় দেখানোর স্থিতি তৈরি করতে পারেন, এইটাই এই মুহূর্তে প্রশ্ন, এবং এই প্রশ্ন উঠছে। এবং বিহারের মাটিতে এই মুহূর্তে বেশ কিন্তু চাপেই রয়েছে ভারতীয় জনতা পার্টি, এবং ভারতীয় জনতা পার্টির যে অ্যালায়েন্স সরকারটা তারা তৈরি করতে চাইছে প্রত্যেকটা দল, তার কারণ প্রত্যেকটা দলের বিরুদ্ধে কিন্তু মানুষের ক্ষোভ রয়েছে যে 20 বছর ধরে বিহারের উন্নতি হলো না কেন, এবং এখন এই 5 বছরে একদম সরাসরি আপনারা কি চেঞ্জ করতে চাইছেন। এবং আরো গুরুত্বপূর্ণ যেটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার বিরুদ্ধে প্রশ্ন উঠেছে, মনোজ ঝা আরজেডির পক্ষ থেকে প্রশ্ন তুলেছেন, যেটা চিঠি লিখে, সেটা কিন্তু যে ইলেকশন চলাকালীন কিভাবে পরপর টাকা এসে ঢুকছে মহিলাদের অ্যাকাউন্টে, 10,000 টাকা করে সরকার কিভাবে দিচ্ছে, সেটারও কোনো ধরনের কোনো সদুত্তর তারা দেয়নি। কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া রাহুল গান্ধী প্রেস কনফারেন্স করলে তার থেকে কিন্তু হলফনামায় একদম লিখিতভাবে অভিযোগ চায়, কিন্তু এই যে ঘটনাগুলো যখন তাদের সামনে ঘটে বিহারে, কোনো ধরনের কোনো স্টেপ তারা নেয় না। তাহলে এই ক্ষেত্রে কি কোনোভাবে পক্ষপাত আচরণ নয় ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার? এবং এই সামগ্রিক বিষয়গুলো দেখার পরেও বিহারের মানুষ ঠিক কোন দিকে ভোট দেবেন সেটা আপনারা বুঝতে পারছেন নিশ্চয়ই। গতবারের মতন 110 এবং 122-এর যে তফাৎটা, 12টা সিটের তফাৎ, তার ভিত্তিতে যদি এনডিএ জিতেও যায়, সেটা কি তাদের আসল জয় হবে, নাকি কোনোভাবে বিভিন্ন এজেন্সি বিভিন্ন কিছুকে ধরে তারা একদম জয়ের দিকে এগিয়ে যাবে? বিহারে এই মুহূর্তে অনেকেই বলছেন যে একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে। হাড্ডাহাড্ডি লড়াইয়ের কথা শুধুমাত্র সাধারণ মানুষ বলছে না, তার সঙ্গে ধর্মেন্দ্র প্রধান বিজেপির তরফ থেকে অবজারভার তিনি বলছেন, এবং তার সঙ্গে উপেন্দ্র কুশওয়াহা তাদের মতন ব্যক্তিত্বরা বলছেন। এবং এই মুহূর্তে বেশ খানিকটা চাপে যেমন রয়েছে ভারতীয় জনতা পার্টি, তেমন চাপেই রয়েছে কিন্তু জেডিইউ। এবং জেডিইউ এর পক্ষ থেকে আপনাদেরকে আরো একবার মনে করিয়ে দিই যে নীতিশ কুমার এখনো পর্যন্ত একটা সভাতে কিংবা র্যালিতেও কিন্তু গত 30 অক্টোবর থেকে শুরু করেছেন দেশের প্রধানমন্ত্রী, প্রতিদিন এখন র্যালি করছেন তিনি, কোনো র্যালিতে তাকে দেখা যায়নি, অথচ তিনি আলাদাভাবে কিন্তু প্রচার করছেন। আপনারা সামগ্রিক রিপোর্টের ভিত্তিতে কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।